শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। মুছে তো ঘরে যাবি ওরে শিয়ানা, আমি কোথায় কাঁধা ধোবো বলে একটু দিন না। এখানে দহাটা ঘর বটে, ঘরে যাবি ওরে শিয়ানা, আমি কোথায় মুখে মুক্তি তো দে বলে একটু দিন না। তো ফেল, তো ফেল। মুখ মুছে তো ঘরে যাবি ওরে শিয়ানা। হ্যালো। হ্যাঁ, মিস্টার সেনগুপ্ত বলছেন? হ্যাঁ, আপনি? আমি মেহেরপুর মেন্টাল অ্যাসাইলাম থেকে বলছি। আপনার মা আজ আবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন। সে কি, মা বেঁচে? হ্যাঁ হ্যাঁ, তবে খুব সিরিয়াস কন্ডিশন। ডক্টর সান্যাল বললেন এক্ষুনি এখানে আসার জন্য একবার আপনাকে খবর পাঠাতে। তাই আচ্ছা, আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি ওখানে পৌঁছানো যায়। চেষ্টা নয়, আপনাকে আসতেই হবে, নইলে হয়তো শেষ দেখাটাও। আর কোনো কথা বলতে পারে না সার্থক, কারণ ওর কোনো কথা বলবার আগেই মেহেরপুর মেন্টাল অ্যাসাইলাম থেকে আসা ফোনটা কেটে যায়। যদিও এরপর এতটুকু সময় নষ্ট না করে সার্থক মেহেরপুর যাওয়ার তোড়জোড় শুরু করে, কিন্তু ট্রেনের বা বাসের রিজার্ভেশন না পেয়ে নিজের সদ্য কেনা চারচাকাটা নিজেই ড্রাইভ করে বেরিয়ে পড়ে সার্থক বাঁকুড়া জেলার অন্তর্গত এই মেহেরপুর গ্রামের উদ্দেশ্যে। সার্থক ছোটবেলায় নিজের বাবাকে হারায়। তারপর ওর মা সুপ্রিয়া সেনগুপ্ত ওকে আর ওর বোনকে নিয়ে চলে আসে এই মেহেরপুরে ওর মামার বাড়িতে। সার্থকের মামার নাম বীরেন্দ্র প্রতাপ রায়চৌধুরী। সার্থক মায়ের মুখে শুনেছিল বীরু মামা তার নিজের মামা নয়, মায়ের পাতানো দাদা। কিন্তু মায়ের অসহায়তার কথা শুনেই তিনি নাকি মাকে জানিয়েছিলেন তাদের বাড়িতে চলে আসার কথা। মাও তাই করেছিলেন। তারপর সার্থককে এক প্রকার জোর করেই বীরু মামার ইচ্ছায় কলকাতায় পাঠানো হয় পড়তে। সার্থকের মা এবং তার ছোট বোন সঞ্চিতা থেকে যায় মেহেরপুরেই। কলকাতায় আসার পর থেকেই অন্য ছেলে মেয়েদের মতো স্কুল বা কলেজের ছুটিতে সার্থক মেহেরপুরে যাওয়ার কথা বললেই তার মা নানা টালবাহানা করে ওকে আর ফিরতে দেয়নি মেহেরপুরে। প্রথম প্রথম মা কয়েকবার কলকাতায় এসে ওর সঙ্গে দেখা করে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তারপর মায়ের মুখেই সার্থক শুনেছিল বীরু মামার স্ত্রী নাকি একেবারেই ভালো মানুষ ছিলেন না। তিনি বারংবার বীরু মামা এবং মাকে নিয়ে নাকি কথা শোনাতেন সার্থককে কলকাতায় রেখে পড়াশোনা করাচ্ছে বলে। যদিও একথা শুনে সার্থকের বেশ অবাক লেগেছিল, কারণ সার্থক যতদিন মেহেরপুরে কাটিয়েছে ততদিন ওই বাড়িতে ওর সব থেকে প্রিয় মানুষ ওর নতুন মাইমাই ছিল। সেই মানুষ মনে যে এত রাগ আর হিংসা পুষে রেখেছিল সার্থক আর তার পরিবারের প্রতি, একথা মন থেকে মেনে নিতে বেশ কষ্ট হয়েছিল সার্থকের। সেদিনের পর সার্থক আবার মেহেরপুরের মাটিতে পা রেখেছিল প্রায় 25 বছর পর। গত বছর তাও তার মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এই মেহেরপুর মেন্টাল অ্যাসাইলামে ভর্তি এ খবর পাওয়ায়। সেখানে গিয়েই সে জানতে পারে বীরু মামাও আর সেখানে থাকে না। শারীরিক অসুস্থতার কারণে ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে গিয়ে তিনি সেখানকারই স্থায়ী বাসিন্দা হয়েছেন। এছাড়া আরও একটা আশ্চর্যের খবর শুনেছিল সার্থক সেদিন মেহেরপুরে পা দিয়ে। তার ছোট বোন সঞ্চিতার নাকি বিয়ে হয়ে গেছে, কিন্তু কোথায় কার সঙ্গে যে তার বিয়ে হয়েছে সে কথা না সার্থক নিজে জানে, না কারুর থেকে আজ পর্যন্ত জানতে পেরেছে। বহু চেষ্টা করার পরেও সার্থক তার বোন সঞ্চিতার খোঁজ আজও পায়নি। ও যখন মেহেরপুর ছেড়েছিল তখন সঞ্চিতার বয়স ছিল মাত্র 8 বছর।
আজ যে তাকে কেমন দেখতে হয়েছে তাও জানে না সার্থক। আর যেহেতু সঞ্চিতার কোনো খোঁজ সে পায়নি এখনো, তাই মায়ের এই অবস্থার কথা তাকে জানাতেও পারেনি সার্থক। গাড়ি চালাতে চালাতে এসব কথা ভাবতে ভাবতেই আসছিল সার্থক। হঠাৎ করে একটি মেয়ে একেবারে তার গাড়ির সামনে চলে আসে। আচমকা গাড়ির সামনে একটি মেয়েকে দেখে সজোরে ব্রেক কষে সার্থক। একেবারে ধাক্কা লাগার আগের মুহূর্তে গাড়ি থামাতে সক্ষম হয় সে। এইভাবে আচমকা ওই মেয়েকে গাড়ির সামনে আসতে দেখে সার্থকের মাথা গরম হয়ে যায়। কেন আমাকে মারলে না দাদা? দাদা? মেয়েটির মুখে দাদা ডাকটা শুনে বেশ অবাক হয়েছিল সার্থক। সত্যি যেন মেয়েটিকে নিজের বোন বলেই মনে হলো তার। তার বোন সঞ্চিতাও তো আজ এই মেয়েটির বয়সী হবে। তাই এই মেয়েটির মুখ থেকে দাদা ডাকটা শুনবার পর আর কিচ্ছু বলতে পারে না সার্থক। সে কেবল বলে, আমি তোমাকে মারতে যাব কেন? কে তুমি? এক অভাগী। যখন বাঁচতে চেয়েছিলাম তখন সবাই আমাকে মরতে বাধ্য করলো, আর যখন মরতে এলাম তখন তুমি আমাকে মারলে না। দেখো, জীবনে অনেক সমস্যা আসে, তাই বলে মরাটাই সব সমস্যার একমাত্র সলিউশন নয়, বুঝলে? কিন্তু কিছু কিছু সমস্যার সমাধান যে মরাই হয় দাদা। মরা ছাড়া যে আমার সামনে অন্য কোনো পথ খোলা নেই। কে বলেছে নেই? দেখো, তোমার জীবনে যতই সমস্যা থাক, কিভাবে বাঁচা যায় আমি তোমাকে সেই পথ বলতে পারি, কিন্তু মরার পথ আমাকে আমার নিজের কাছের মানুষেরাই বাঁচতে দেবে না দাদা, তাই আমাকে যে মরতেই হবে। কারা? আচ্ছা আচ্ছা, রিল্যাক্স। তুমি এসো, গাড়িতে বসো, জল খাও, তারপর তোমার সব কথা শুনছি। এই বলে সার্থক এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে মেয়েটিকে ডাকতে পেছনে তাকাতেই দেখে মেয়েটি আর সেই জায়গায় নেই। সার্থক চমকে মাথা গোড়াতেই দেখে মেয়েটি একেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওর দিকে জঙ্গলি হাতির মতো ছুটে আসছে একটা লরি একেবারে ঝড়ের গতিতে। সার্থক চিৎকার করে ওঠে, না, এই কাজ তুমি করো না, শোনো বোন। সার্থকের কথা শেষ হওয়ার আগেই সেই ঝড়ের বেগে ছুটে আসা লরিটা মেয়েটার শরীরটাকে থেঁতলে দেয় খানিকটা। তারপর সেই থেঁতলানো শরীরটাকেই লরিটা টেনে হিঁচড়তে হিঁচড়তে নিয়ে যায় বহু দূর। প্রথম ধাক্কায় সেই মেয়েটির শরীর থেকে বেরিয়ে আসা রক্ত আর সাথে মাংসপিণ্ডগুলো ছড়িয়ে আছে রাস্তা জুড়ে। যে দৃশ্য দেখে সার্থক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। সে বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে সেই দিকে তাকিয়ে। তারপরে চোখের সামনেটা যেন ঝাপসা হয়ে আসে, গাটা গুলিয়ে ওঠে ওর। একে সকালে বেরোনোর তারায় সারাদিন কিচ্ছুটি দাঁতে কাটেনি, তার উপর রাস্তায় বেরিয়ে এরকম একটা দৃশ্য দেখে গা পাক দিতেই হর হর করে রাস্তার ধারেই বমি করতে থাকে সার্থক। সবুজ পিত্তি আর কিছুটা জল উঠে আসে তার শরীরের ভেতর থেকে। তারপর নিজেই গাড়ি থেকে জলের বোতল নিয়ে নিজের মুখে আর চোখে জল দেওয়ার পর বেশ কিছুটা জল ঢক ঢক করে খেয়ে ফেলে সে। একটু ধাতস্থ হতেই আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে মুহূর্তে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সার্থক। তারপর তার গাড়ি সোজা এসে থামে মেহেরপুর মেন্টাল হাসপাতালের একেবারে মেইন গেটে। গাড়ি পার্ক করেই সার্থক দৌড়ে ভেতরে প্রবেশ করে। এর মাঝে বেশ কয়েকবার ওই মেয়েটির গাড়িতে চাপা পড়ার দৃশ্যটা ওর চোখের সামনে ফুটে উঠলেও সেদিকে পাত্তা না দিয়ে টানা গাড়ি ছুটিয়েছে সার্থক। হাসপাতালে এসে নিজের মায়ের নাম রিসেপশনে জানাতেই রিসেপশনে থাকা একটা বুড়ো মতো লোক একবার আপাদমস্তক ওকে মেপে নিয়ে তারপর ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। সেখানে চেম্বারে ঢুকেই সার্থক নিজের পরিচয় দেয়। ডাক্তার এরপর নিজেই সার্থককে নিয়ে যায় মেহেরপুর সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিটে, যেখানে বিগত 48 ঘন্টা ধরে ওর মা অজ্ঞান হয়ে পড়ে আছে। সার্থক অবাক হয়ে যায় তার মাকে দেখে। ছোট থেকেই সে দেখে এসেছে তার মা ডানা কাটা পরীদের থেকেও বেশি সুন্দরী মহিলা। নিজেকে বেশ পরিচ্ছন্ন এবং পরিপাটি করেই রেখে এসেছে মা বরাবর। কিন্তু গত 1 বছরে এই হাসপাতাল সর্বস্ব জীবন হওয়ার পর থেকেই মায়ের সেই রূপ জৌলুস যেন ক্রমশ কমতে শুরু করেছে। আর আজ সে যাকে দেখছে তাকে দেখে নিজের মা বলেই মেনে নিতে কষ্ট হচ্ছে সার্থকের। একেবারে রোগাটে খয়াটে চেহারায় হাড়গিলগিলে শরীর হয়ে গেছে তার। চোখের কোণে পুরু করে জমা কালি, উস্কো খুস্কো চুল। এই মহিলার সঙ্গে নিজের ছোটবেলায় দেখা মায়ের যেন কোনো মিলই খুঁজে পাচ্ছে না সার্থক।
কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে সার্থকের চোখ দুটো ঝাপসা হয়ে আসে। তা দেখে ডাক্তার তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, মিস্টার সেনগুপ্ত, অন্য কোনো পেশেন্ট হলে এই 1 বছর ধরে আমাদের ট্রিটমেন্টে থাকার পর সে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতেন, কিন্তু আপনার মায়ের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। মানে? আপনার মা সাধারণত স্বাভাবিকই থাকেন, কিন্তু মাঝে মাঝে কোনো কারণে তিনি এতটাই ভয় পেয়ে যান যে নিজের জীবন নিতে চেষ্টা করেন। কি দেখে ভয় পায় মা? কেন এরকম করে? জানি না, সত্যি বলতে উনি যে হঠাৎ করে কি দেখে বা ভেবে এতটা ভয় পান, বা তারপর কেনই বা নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেন, সেই পুরো ব্যাপারটাই আজও আমাদের কাছে অজানা। আর ঠিক সেই কারণেই আমরা এখনও ওনার ট্রিটমেন্ট তেমনভাবে কিছু স্টার্টই করতে পারিনি। আমি বুঝতে পারছি, কিন্তু এই ব্যাপারে আমার পক্ষে তো... জানি, আমি সব খবর পেয়েছি, শুনেছি উনি এখানে সারাটা দিন পুজো আচ্চা ধর্মকর্ম নিয়েই থাকতেন, কারোর সঙ্গে তেমন বিশেষ কথাও বলতেন না। তাহলে এরকম কেন হচ্ছে মায়ের? আমার যতদূর মনে হয় বীরেন্দ্র প্রতাপ রায়চৌধুরীর এই মেহেরপুর থেকে যাওয়া আর আপনার মায়ের এই রকমভাবে কোনো কারণে ভয় পাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। রহস্য? ইয়েস, আ মিস্ট্রি। আমি বলি কি, আপনি বরং কদিন এই মেহেরপুরে থাকুন। এখানে কয়েকদিন থাকলে এখানকার লোকজনের সঙ্গে কথা বললে হয়তো কিছু জানতে পারবেন, আমরা যা জানতে পারিনি। দেখুন আপনি যদি কিছু জানতে পারেন। ডাক্তারের সঙ্গে কথা বলবার পর সার্থক এক দুশ্চিন্তার মধ্যে পড়ে। একে দুম করে কলকাতা থেকে এখানে চলে এসেছে, অফিসেও কিছু বলা হয়নি। তার উপরে ডাক্তারের কথা যদি শুনতে হয়, তাহলে তো এখানে থাকা ছাড়া সত্যিই ওর কাছে আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই এই মুহূর্তে। কিন্তু মায়ের হঠাৎ হঠাৎ এরকম ভয় পাওয়ার এবং নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টার পেছনের আসল কারণটা না জানা পর্যন্ত ওর মনেও যে একটা উচাটন তৈরি হয়েছে, সেটাকেও উপেক্ষা করতে পারে না সার্থক। তাই বাধ্য হয়েই মেহেরপুরের জমিদার বাড়িতে কিছুদিন থাকার সিদ্ধান্তই নেয় সে। আর সেই মতো গাড়ি স্টিয়ারিং ঘোরায় সার্থক মেহেরপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে। অবশেষে সার্থক তার গাড়ি নিয়ে একেবারে এসে পৌঁছয় মেহেরপুরের জমিদার বাড়ির সিংহ দরজার সামনে। দরজার আর সেই জৌলুস আজ আর না থাকলেও দরজার মাথার ওপরের পিলারে লাগানো পিতলের বড় সিংহের হাঁ করা মুখটা আজ এই দিনের আলোতেও জ্বলজ্বল করছে। সার্থক এসে হর্ন বাজাতেই একজন ওরই বয়সী লোক এসে দরজা খুলে দেয়। তারপর সার্থককে দেখে হাসি মুখে এগিয়ে আসতে গিয়েও দ্বিধাগ্রস্তভাবে থেমে যায়। সার্থক চেনে এই ছেলেটিকে, বিশ্বেশ্বর ওরফে বিশু। ছোটবেলায় যতদিন ও এই বাড়িতে ছিল, এই বিশুই ছিল ওর আর ওর বোনের খেলার সাথী। বিশ্বেশ্বরের বাবা পঞ্চানন পাকড়াশি ছিলেন বীরেন্দ্র প্রতাপ রায়চৌধুরীর ডান হাত। বীরেন্দ্র প্রতাপের হয়ে সমস্ত ব্যবসাপত্র তিনিই দেখাশোনা করতেন। পঞ্চানন পাকড়াশিরা এই পরিবারের বংশ পরম্পরায় নায়েব, তাই জমিদারি চলে যাওয়ার পর সেই নায়েবি পদের বদলে পঞ্চানন পাকড়াশি সামলাচ্ছিল ম্যানেজারের পদ। তার ছেলেবেলার বন্ধু বিশুকে এইভাবে থমকে যেতে দেখে সার্থক ড্রাইভিং সিট থেকে মুখ বাড়িয়ে বলে, কিরে, চিনতে পারছিস না? আরে আমি সার্থক রে। চিনেছি রে, খুব চিনেছি। তোকে চিনবো ক্লাই? আয় আগে এই জগদ্দলটাকে ভিতরে ঢুকাইলে বটে। জগদ্দল? নিজের 16 লাখ টাকা দিয়ে কেনা গাড়িটাকে যে কেউ এত সহজ সরল একটা নাম দিতে পারে, একথা সার্থক কল্পনাও করতে পারেনি কোনোদিন। নামটা বেশ মনেও ধরে ওর। এরপর গাড়িটিকে দরজা পেরিয়ে বিশাল ফাঁকা জমি বা উঠোনের এক জায়গায় পার্ক করে সার্থক। তারপর চারপাশটা দেখে বেশ অবাক হয়। শুধু তাই নয়, ওখান থেকে বাড়িটার দিকে তাকিয়েও ওর মনটা খারাপ হয়ে যায়। গোটা বাড়িটা যেন একটা পোড়ো বাড়ির রূপ নিচ্ছে ক্রমাগত। সামনের ফাঁকা যে জায়গাটায় সার্থক গাড়ি রেখেছে, সেখানে সে ছোটবেলায় সুন্দর রং বেরঙের গোলাপ, সূর্যমুখী আর শীতকাল এলে ডালিয়া ও গাঁদা ফুলের মেলা লেগে থাকতে দেখেছে এককালে। আজ সেই জায়গাটাও একেবারে ফাঁকা, অযত্নে গজিয়ে উঠেছে কিছু আগাছা। কলকাতায় এত বড় জায়গা ফাঁকা দেখলে ইতিমধ্যেই সেখানে ইট সিমেন্টের বাগান হয়ে যেত, কিন্তু এত দূরে সেসবের বালাই নেই বলে
গোটা জায়গাটা একেবারে জঙ্গলি পোড়ো বাড়ি হয়ে আছে। সার্থকের খারাপ লাগে এটা ভেবে যে এই বাগানের নারকেল সুপারি গাছের নিচে কত খেলা করেছে ও আর বিশু ছোটবেলায়। ওদিকে একটা পুকুর ছিল, সেই পুকুরের ধারে গজিয়ে ওঠা কামরাঙা গাছে একটা দোলনা বেঁধে দিয়েছিল বাড়ির চাকর বাকরেরা, তাও ওর বোনের আবদারে। ছোট থেকেই এই বাড়িতে ওর থেকে ওর বোনের কদর যেন একটু বেশিই ছিল, হয়তো বীরু মামার নিজের কোনো মেয়ে ছিল না বলেই। ও এসব যখন দেখছে ঠিক তখনই আচমকা ওর সামনে ছেঁড়া জামা কাপড় পরা গাল ভর্তি দাড়ি নিয়ে একজন উস্কো কুস্কো চুলের লোক এসে দাঁড়িয়েই বেশ ভয়ার্ত কণ্ঠে বলতে শুরু করে, কেনে কেনে আইছু তুই এ বাড়িটায়? পলাইন যা কেনে? ওর পুত্তি সুতের আগুনটাই পুরে চার কাট্ট হইয়ে যাবে সব। কেউ বাঁচু একলাই, কেউ বাঁচু একলাই, কেউলা। এই বলেই সেই লোকটা নিজের কোঁচর থেকে একটা দেশি মদের বোতল বের করে ঢক ঢক করে সবটা খেয়ে নেয়। সার্থক প্রথমে চিনতে পারে না লোকটিকে, কিন্তু সদর দরজা বন্ধ করে ছুটে আসতে থাকা বিশুর মুখে বাবা ডাকটা শুনে ও বুঝতে পারে ওর সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটা অন্য কেউ নয়, এ বাড়ির ম্যানেজার পঞ্চানন পাকরাশি। ছোটবেলায় যে লোকটার চোখ মুখকে কথা বলতে দেখেছে ওর দেখা এমন কোনো সমস্যা নেই যা এই লোকটা সেকালে সমাধান করেনি। সেই লোকটার এই অবস্থা দেখে অবাক হওয়ার সীমা থাকে না সার্থকের। ইতিমধ্যেই বিশু এসে ওর বাবাকে সামলাবার চেষ্টা করে, কিন্তু পঞ্চানন যেন ক্রমশ হিংস্র হয়ে ওঠে। সে জোরে জোরে হাত ছিটকতে থাকে। বিশু ওকে চেপে ধরেও সামলাতে পারছে না। বিশু বিরক্তি নিয়েই বলে, তুই ফের লিসাটো করে হিতা আইছু? তুই কিনা কইছিক লিসাটো করে তুই এখানটায় আসবি ক্লাই? বিশুর কথা শুনেই সেই পাগল লোকটা হা হা করে হেসে ওঠে। তারপরেই সে বলে, ও ইয়ার শখে ঠোকাই রে। যখনই মোর দিমাগ লই যন্ত্রণাটো হয় তখনই তার সহ্য না করতে পেরে বাপ সবুর পাপের ফলটো আছে বটে। কাউকে বা স্থিতি ভেকলাই রে, কাউকে চমকে ওঠে সার্থক আবারও পঞ্চাননের মুখে এই কথা শুনে। কে, কার কথা বলছো তুমি পঞ্চানন কাকা? আমি সার্থক, তুমি আমাকে চিনতে পারছো না? সার্থকের কথা শেষ হতে না হতেই সেই লোকটা একেবারে শান্ত হয়ে সার্থকের দিকে তাকায়। ধীর পায়ে সার্থকের দিকে এগিয়ে আসতে গেলে বিশু বাধা দেয়, কিন্তু সার্থক ইশারায় তাকে ছাড়তে বললে বিশু ছেড়ে দিতেই পঞ্চানন ধীর টলমল পায়ে সার্থকের কাছে এসে তার দুই গালে মাথায় হাত বুলায়। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে পঞ্চাননের। অনেক কথা বলতে গিয়েও কিচ্ছু বলতে পারে না সে, তার সব কথা যেন জড়িয়ে যায়। তারপর বেশ কিছুক্ষণ এরকম চলার পর সেই পঞ্চানন সার্থকের উদ্দেশ্যে বলে, অভিশাপ, মিয়ার ছেলের চোখের জল তোর অভিশাপ লাগছে এই বাড়িটোর ওপর। পলাইন যা কিনে, এই বাড়িটো ছেড়ে পলাইন যা। লয়তো তুও হয় মরবি, লয়তো বুড়ো মতো পাগল তো ইয়ে যাবি বটে। যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা তো হয় আমার তার ভিতর। মনে তো হয় যেন লাখে লাখে পিমড়া কামড়াইছে, কেমন গিলুট হয়ে ওঠে। ডাক্তার কবিরাজের ওষুধ কে দিছি মন, কেউ বড় যন্ত্রণা তো কমাইতে পারে ক্লাই রে। কেউলা আবার এই বলে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মুহূর্তে জোরে জোরে হাসতে থাকে পঞ্চানন। তারপর নিজের মনেই বলে, পাপ পাপ পাপ, পাপের বোঝাটো তিলে তিলে শেষ করবে এক। মুখে কর্তাকে আর তোর মা টুকে। মা?
কি পাপ করেছে আমার মা? বলো আমাকে পঞ্চানন কাকা, কোন পাপের কথা বলছো তুমি? চুপ তো কইরে তাকাও যে, বড় পাপ তো হচ্ছে কি বটে। অন্যায় তো যে করে আর অন্যায় তো যে সহেক। পূর্বতা তো এবার ফিটে তো যাবে বটে। মুখে মুখে বাঁচা কেনে বিছে মুখে। পারবি ক্লাই, কেউ মুখে বাঁচাতে পারবি ক্লাই? কোনো উপায় তো লাই রে, কোনো উপায় তো লাই। এই বলে দুহাতে নিজের মাথাটা ধরে কাঁদতে থাকে পঞ্চানন। পর মুহূর্তেই আবারও সেই একই রকম ভাবে হাসতে হাসতে ও চলে যায় ওখান থেকে। অস্থির সার্থক বিশুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বিশু বলে, জানি লাই রে, বিশ্বাস তো কর বটে, মু কিচ্ছুটি জানি লাই। শুধু এইটুকু জানি এক অভিশাপটোর ছায়া লেমে আইছে এই বাড়িটোর উপর। সেই অভিশাপটোর লগেই মোর বাপ, তোর মা, কর্তা, জেঠু সবাই সবাই শেষ হয়ে তো যাবে বটে। ঠিক যেমনটি হয়েছে কর্তা জেঠার ছিলা মহেন্দ্র। মহেন্দ্রদা নেই? কিন্তু কেন? কি এমন পাপ করেছে এই বাড়ির সবাই? কার অভিশাপে ছায়া নেমে এসেছে এই বাড়িতে? আমাকে যে সবটা জানতেই হবে বিশু। আমাকে বাঁচাতে হবে নিজের মাকে। মা ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই রে। আচ্ছা, সেসব হবে বটে। তুই কয়দিন থাকবি তো? মু আর তোর বৌদি বাচ্চাদের লয়ে এই পাশের ঘর ভাড়াটো লিয়ে থাকি। তুই এখন ওখানেই চল কেনে। এত বড় একটা বাড়ি থাকতে তোরা ঘর ভাড়া নিয়ে কেন থাকিস? শুনছিস লাই, এই বাড়ি আর কারুর বসবাস যোগ্যটো লাই রে। এই বাড়িটোকে এখন অভিশাপের কোরাল ছায়াটো গিলে খাইছে বটে, গিলে খাইছে। চল কেনে তুই এখন, চল মোর সাথে চল এখন। এরপর সেই দিনটা বিশুর বাড়িতেই কাটায় সার্থক। তবে সে বিশুকে পথেই জানিয়ে দিয়েছিল যে রাতে সে কেবলমাত্র এই মেহেরপুরের জমিদার বাড়িতেই ফিরে আসবে শুতে। বিশু ওকে বারংবার বোঝাবার চেষ্টা করেছিল। তোর মাথাটা কি একবারে খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়িটা রেতে থাকবে কইছু, তারপর ও মাইয়ার অভিশাপটাও তোর গায়ে লাগবে, তখন তুইও। কিন্তু না, সার্থক কোনো কথা শোনেনি। কারণ নিজের প্রাণের মায়ার থেকেও সার্থকের মধ্যে তখন জন্মে গেছিল একটা অদম্য জেদ। যা করতে হলে সার্থককে যে কয়েকটা রাত মেহেরপুরের জমিদার বাড়িতেই কাটাতে হবে। বিশু সার্থকের সঙ্গে কথায় না পেরে অবশেষে নিজে দাঁড়িয়ে থেকে ওর জন্য একটি ঘর পরিষ্কার করিয়ে রাখে মেহেরপুরের জমিদার বাড়ির। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে সার্থক এসে উপস্থিত হয় মেহেরপুরের বাড়িতে। গ্রামের আশেপাশের বাড়িতে লাইট থাকলেও বহুদিনের বিদ্যুৎ বিল বাকি থাকার জন্য এই বাড়িটিতে আর বিদ্যুৎ অবশিষ্ট নেই। তাই বিশুর বাড়ি থেকে একটি বাড়তি হ্যাজাক সঙ্গে করেই নিয়ে আসে সার্থক রাতে ওই বাড়িতে থাকার জন্য। বিশু সার্থককে ছাড়তে এসে ফিরে যাওয়ার আগে আবারও সাবধান করে দিয়ে বলে, তুই শুধু শুধুই জেদ্র করছু। জ্যাঠাইমার রোগটোর কারণ জানাইবার জন্য কি অন্য কোনো পত্র ছিল ক্লাই? থাকলে তোকে এতবার করে বলতে হতো না বিশু। কিন্তু এই বাড়িতে আজকের রাতটা আমাকে থাকতেই হবে। বটে বাবু, তোর সঙ্গে কোথাটোয় মু পারব ক্লাই। শোন, মু কাল সকালটো হলেই চলেটো আসবক। তোকে এইখানটোয় রেখে যায় মু শান্তিতে ঘুমাতেটো পারব ক্লাই রে। আচ্ছা আচ্ছা, তাই আসিস। এখন যা, বৌদি বাচ্চারা সবাই অপেক্ষা করছে। এই বলে সার্থক সেই রাতটার জন্য ওই বাড়ির একটি ঘরেই থেকে যায়। সন্ধে নামার পর থেকেই সার্থক লক্ষ্য করেছিল এই গোটা বাড়িটার চেহারাটা যেন একেবারে বদলে গেছে। কিন্তু রাত যত বাড়ছে তত এই বাড়িটার এদিক ওদিক তাকাতেই সার্থকের গাটা যেন ছমছম করে উঠল। ও নিজের ধারণাটা পরিষ্কার করার জন্য একবার হ্যাজাকটা ঘরে রেখেই সঙ্গে আনা মোবাইলের আলোটা জ্বালিয়ে দিয়ে আবারও উঠোনে এসে দাঁড়ালো। তারপর গোটা বাড়িটার দিকে তাকাতেই প্রথম দর্শনে ওর যেন মনে হলো
গোটা বাড়িটাকে একটা ছায়া ঘিরে ধরেছে, আর সেই ছায়ার আয়তন দৈত্যাকার। শুধু তাই নয়, ও ভালো করে লক্ষ্য করে দেখল সেই ছায়ার ভেতরকার জমাট বাঁধা অন্ধকারটাও যেন ক্রমশ ঘন থেকে ঘনতর হয়ে চলেছে। এক ঝটকায় দেখলে যেন মনে হবে সেই দৈত্যাকার ছায়া ক্রমশ গোটা বাড়িটাকে গিলে খাচ্ছে একটু একটু করে। তারপর নিজেই নিজের মন থেকে এসব আজগুবি চিন্তাকে দূরে সরিয়ে রেখে সার্থক ফিরে গেল নিজের ঘরে। এরপর ঘরে গিয়ে বিছানায় গাটা এলিয়ে দিয়ে পাশ থেকে একটা বই নিয়ে পড়তে শুরু করে সার্থক। ক্রমে ক্রমে সে ওই গল্পের মধ্যে মজে যেতে থাকে। হঠাৎ করেই ওর মনে হয় ওর ঘরের বাইরে কেউ যেন একটা দাঁড়িয়ে ওকে দেখছে। ও চমকে বই থেকে চোখ তুলে সামনে তাকাতে আর কাউকে দেখতে পায় না। নিজের ধারণাকে নিশ্চিত করতে ও মোবাইলের টর্চ জেলে খাট থেকে নেমে দরজার কাছে যায়। বাইরে গিয়ে টর্চ ঘুরিয়ে দেখে, কাউকে দেখতে পায় না। ও যখন আশেপাশে কাউকে দেখতে না পেয়ে পুরোটাই ওর মনের ভুল ভেবে আবারও নিজের ঘরে ঢোকার জন্য টার্ন নেয়, সেই সময় ওর কানে আসে এক মহিলা কণ্ঠস্বরের গান। সার্থক গানটা যখন ভালো করে কান পেতে শোনে, তখনই ও মহিলার কণ্ঠের সঙ্গে এক পুরুষ কণ্ঠের চাপা গোঙানির শব্দ পায়। জানি মু বড় অন্যায় তো করেছি তোর লগে। তুই মিলিয়ে ফেল কেন বটে, মিলিয়ে তো ফেল, তুমুকে মিলিয়ে তো ফেল, আমাকে আর শাস্তি তো দিস নাই রে। চলতো না রে বাবা, আমার মাথা তো চলতো না, পেটে তো যাবে কিবা। তুকে আর শাস্তি তো দিস নাই, ওকে মিলিয়ে তো ফেল রে। সার্থক কথাগুলো আর গলাটা শুনেই মুহূর্তে বুঝে যায় এ কথাগুলো অন্য কেউ নয়, পঞ্চানন পাকরাশি বলছে। চমকে ওঠে সার্থক। পঞ্চা কাকা এই রাত্রিবেলা এই বাড়িতে? কথাগুলো শুনেই সার্থক বুঝতে পারে কথাগুলো দোতলা থেকেই আসছে। ক্রমাগত সেই গানটাও হয়ে চলেছে মেয়েলি কণ্ঠস্বরে। এরপর সে দোতলায় ওঠার জন্য সিঁড়িতে পা দিতেই সেই মহিলা কণ্ঠের গানের সঙ্গে সঙ্গে আরও এক মহিলা কণ্ঠস্বর শুনতে পায়। তবে এইবার এই মহিলা কণ্ঠ কোনো গান নয়, বরং এক মনে মন্ত্র আউড়ে যাচ্ছে। ও দৌড়ে একের পর এক সিঁড়ি ভেঙে ওপরে উঠতে থাকে। যত উঠছে তত গানের আওয়াজ এবং সাথে মন্ত্রের আওয়াজ একসাথে বাড়ছে। ও তাড়াহুড়ো করে সিঁড়ি ভেঙে ওপরের করিডোরে এসে উপস্থিত হয়। করিডোরের একপাশে সারি দিয়ে বেশ কয়েকটি ঘর, অন্য প্রান্তে জমিদার বাড়ির মতো কারুকার্য করা কোমর পর্যন্ত ইটের পাঁচিল দেওয়া। সার্থক কোন ঘর থেকে গানের আর মন্ত্রের আওয়াজটা আসছে ঠাহর করার জন্য করিডোর ধরে এগিয়ে যেতে যায়। আর ঠিক সেই মুহূর্তে ও দেখে ওর পঞ্চা কাকা এই করিডোর ধরে একেবারে শেষের ঘরটা থেকে মরিয়া হয়ে চিৎকার করতে করতে বেরিয়ে আসছে। সার্থক করিডোরের যে প্রান্ত দিয়ে আসছে ঠিক তার উল্টো দিকের প্রান্তের উঁচু দেওয়ালটার দিকে ছুটে যাচ্ছে। আর শাস্তি তো দিস নাই মুখে, আর শাস্তি তো দিস নাই মুখে, মিলে তো ফেল, বড় শাস্তি তো দে মুখে। এবার শাস্তি তো নিজেকে নিজেই দিতে হবে, এই বলে পঞ্চানন দ্রুত গতিতে দৌড়ে নিজের মাথাটা করিডোরের ও প্রান্তে থাকা উঁচু দেওয়ালে ক্রমাগত ঠুকতে শুরু করে। মাথা ফেটে দেওয়ালের ওপর পড়তে থাকা রক্তের ছোপ অন্ধকারেও স্পষ্ট দেখতে পায় সার্থক। সার্থক চমকে ওঠে, সে চিৎকার করে ওঠে, না পঞ্চা কাকা, পঞ্চা কাকা এরকম করো না, আমার কথা শোনো পঞ্চা কাকা। কিন্তু পঞ্চানন মরিয়া হয়ে নিজের মাথা ক্রমাগত দেওয়ালে ঠুকেই চলেছে। সার্থক তার কাছে গিয়ে তাকে চেপে ধরে, কিন্তু পঞ্চাননের শরীরে তখন যেন আসুরিক শক্তি ভর করেছে। সে এক ঝটকায় সার্থককে সরিয়ে দিয়ে করিডোর থেকে ওই কোমর পর্যন্ত থাকা পাঁচিল টপকে লাফ দেয় নিচে। সার্থক ছুটে গিয়ে নিচের দিকে পড়তে থাকা পঞ্চাননের জামাটা চেপে ধরলেও জামাটা ছিঁড়ে ওর হাতে একটা টুকরোই থেকে যায় কেবল। বাকি জামা সহ পঞ্চাননের জীবন্ত শরীরটা মুখ থুবড়ে আছড়ে পড়ে নিচের উঠোনে। না
সার্থক ওপর থেকে দেখতে থাকে কেবল নির্বাক দর্শকের মতো। হতবাক হয়ে যায় সে এই দৃশ্য দেখে। এতটুকু নড়াচড়া করবার ক্ষমতাও যেন তার আর নেই। মুহূর্তে আবারও এক মহিলা কণ্ঠের উচ্চস্বরে হাসির শব্দে চমকে পেছনে ফেরে সার্থক। দেখে পঞ্চানন কাকা ছুটে যে ঘরটা থেকে বেরিয়ে এসেছিল সেই ঘরের ভেতরটা যেন তোলপাড় হচ্ছে। জোরে হাওয়া বইছে গোটা ঘর জুড়ে। আশেপাশে গাছগাছালির পাতায় কোথাও এতটুকু হাওয়া নেই, কেবল ওই ঘরের ভেতর ছাড়া। সার্থক ভয়ার্ত দৃষ্টিতে ঘরের বাইরে থেকেই ঘরের ভেতরে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই ঘরের ভেতরের ওই হাওয়ার মধ্যে থেকে কিছু ছবি এসে পড়ে একেবারে সার্থকের পায়ের কাছে। সার্থক তা দেখে ঘাবড়ে যায় প্রথমে, তারপরে মনে ভয় এবং জড়তা নিয়ে নিচু হয়ে কাঁপা কাঁপা হাতে তুলে নেয় সেই ছবিগুলো। তারপর সেই ছবিগুলো নিজের চোখের সামনে ধরতেই চমকে ওঠে সার্থক। দেখে সেই ছবিতে পঞ্চানন পাকড়াশি বর বেশে দাঁড়িয়ে, কিন্তু তার পাশে কোণে সাজে যে মেয়েটি দাঁড়িয়ে তার বয়স পঞ্চাননের থেকে অনেক কম। সার্থক নিশ্চিত হয় যে এই মেয়ে বিশুর মা নয়, বিশুর মাকে সে নিজের চোখে দেখেছে। তবে এই মেয়েটিও তার খুব চেনা। মুহূর্তে সার্থকের কিছু একটা মনে পড়ে যায়, আর তা মনে পড়তেই ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় যেন। কারণ পঞ্চানন কাকার বিয়ের ওই ছবিতে কোণে সাজে দাঁড়িয়ে থাকা মেয়েটাকেই সার্থক মেহেরপুরে আসার পথে ওইভাবে চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করতে দেখেছিল। বিস্ফারিত চোখে সার্থক দেখতে থাকে ছবিগুলো। প্রতিটি ছবিতেই মেয়েটির চোখ মুখ একেবারে অবিকল সেই মেয়েটির মতোই। কিন্তু ওই মেয়েটির সঙ্গে পঞ্চা কাকার বিয়ে হয়েছিল, তা কি করে সম্ভব? কিচ্ছু বুঝতে পারে না সার্থক। ওর মাথার ভেতর সবকিছু যেন ক্রমশ তালগোল পাকিয়ে যেতে শুরু করে। মুখ মুছে তু ঘর যাবি ওরে শিয়ানা, আমি কোথায় বুঝতে তো পারছি যতদিন মোর শরীরে পরান্টো আছে তুই মুঝে মুক্তি দিবি ক্লাই। ঠিক যেমন কষ্টটা দিয়ে তোকে মারতে বাধ্য করেছিলাম, তুই মুখে ঠিক কমনি করে মারতে চাইছু। তোকে ভুট্টো করে মোর কাম খিদান্ত মিটাইছি বলে তুই মরার পর দিন লাই রাত লাই নতুন শরীরে ঢুকে মোর শরীরের উপর অত্যাচার করে নিজের প্রতিশোধ ঢালিতে লয়। কিন্তু লয় আর তোর অত্যাচার সহ্য মোর শরীর নাই রে। তুই প্রথমে মোর গাড়ির অ্যাক্সিডেন্ট করায় মুখে পঙ্গু করাইছু, তারপর থেকে রোজ তুলে যে তুই প্রতিশোধ নিয়েছু এতদিন ধরে। তারপর থেকে রোজ তুই নিজের প্রতিশোধ লইছু এতদিন ধরে। আজ নিজের পুরুষাঙ্গ খিটে খিটে নিজেকে মুক্তি দিব। মুখ মুছে তু ঘর যাবি ওরে শিয়ানা, আমি কোথায় কাদা থুব। আহা, পঞ্চাননের মৃত্যুর প্রায় 10 দিন পর মেহেরপুর মেন্টাল অ্যাসাইলাম থেকে ফোন আসে সার্থকের ফোনে। জানানো হয়
তার মা এখন সম্পূর্ণ সুস্থ। তাই চাইলে সার্থক তার মাকে অ্যাসাইলাম থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে স্পেশাল বন্ডে সই করিয়ে। সার্থকও তাই করে। তারপর নিজের মাকে নিয়ে মেহেরপুরের জমিদার বাড়িতে আসার সময় হঠাৎ করেই ওর ফোনটা বেজে ওঠে। ফোনের ওপারে গলা পাওয়া যায় বীরেন্দ্র প্রতাপের সঙ্গে থাকা চাকরের। সে নিজের পরিচয় দিয়ে সার্থককে জানায় গতকাল রাত্রে সার্থকের বীরু মামা অর্থাৎ বীরেন্দ্র প্রতাপ রায়চৌধুরী আত্মহত্যা করেছে। কারণ সেও কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়ে নিজেই নিজের যৌনাঙ্গ কেটে ফেলেছে। তার ফলেই প্রবল রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বীরেন্দ্র প্রতাপ রায়চৌধুরীর। একথা জানবার পরেই সার্থকের মনের মধ্যে একটা অদ্ভুত প্যালপিটেশন শুরু হয়। প্রথমে পঞ্চানন কাকা, তারপর বীরু মামা, এরপর তো রয়ে গেল কেবল মা। একথা মনে হতেই সার্থক নিজের মায়ের প্রতি আরো যত্নশীল হয়ে ওঠে। সে তার মাকে নিয়ে সোজা ওঠে মেহেরপুরে নয়, বরং বিশুদের বাড়িতে। সে কিছুতেই পঞ্চানন কাকার মতো মৃত্যু তার মায়ের হতে দেবে না। এর জন্য যা করতে হয় সে করবে। সব শুনে বিশু আশঙ্কা প্রকাশ করে বলে, মোর বাপ আবার একটা বিয়া করেছিল শুনেছিলাম, কিন্তু সেই মেয়েটাকে মু বা মোর মা কোনোদিন চোখেটো দেখিলাই। সে মায়া তো ও মেহেরপুর জমিদার বাড়ির একখান ঘরে থাকতো। কিন্তু এখন তোর কথাটো শুনে মনে তো হইছে এ বিপদ সহজে যাবেক লাই বটে। তবে তুই যখন চাইছ নিজের মাকে বাঁচাইতে, তখন আর দেরিটো করে লাভ নাই। এখনই চল তো, চল কেনে মোর সাথে। কিন্তু কোথায় যাব? নেবা বাবার থানে। ও এদিকের সবচেয়ে বুড়া আর ভালো তান্ত্রিকটো আছেক। শুনছি ছোট্ট থেকেই বাবা আত্মাদের সাথে কথাটো কইতে পারেক। আত্মারাই উহার দুই চোখ কানাটো করে দিছে। তাই তো উনার নাম নেবা বাবাটো আছেক রে, বুঝছু? এখন চল কেনে। সার্থক আর এক মুহূর্ত দেরি করে না। নিজের মাকে বিশুর স্ত্রীর জিম্মায় দিয়ে ও বিশুকে সঙ্গে করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় নেবা বাবার থানে। সেখানে নেবা বাবা নিজের আসনে ধ্যানমগ্ন থাকার কালেই সার্থক সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপর সে একে একে নিজের মায়ের সঙ্গে, বীরেন্দ্র প্রতাপের সঙ্গে এবং মহেন্দ্র ও পঞ্চাননের সঙ্গে কি কি ঘটেছে সবটাই জানায়। নেবা বাবা সব শুনে মন্ত্রপুত একটি তাবিজ দেয় সার্থককে মায়ের হাতে বেঁধে দেওয়ার জন্য, আর সাথে দেয় নিজ যজ্ঞের কিছু ভস্য। সার্থক তা নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে পুনরায় বিশুর বাড়িতে ফিরে আসে। এরপর সার্থক মায়ের হাতে তাবিজটা পরিয়ে কিছু ভস্য মায়ের আঁচলে বেঁধে দেয়। তারপর সার্থক তার মায়ের সামনে বসে জিজ্ঞাসা করে, মা, আমাকে এবার সবটা খুলে বলো মা। তুমি আর কোনো চিন্তা করো না, ওই আত্মা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। বাবা নিজে আমাকে বলেছেন সে কথা। তুমি শুধু আমাকে সব কথা খুলে বলো প্লিজ। লক্ষ্মী মা আমার, প্লিজ বলো, কে ওই মেয়ে? কেন এত অল্প বয়সে তার পঞ্চানন কাকার মতো বুড়ো লোকের সঙ্গে বিয়ে দেওয়া হয়? কেনই বা ওই মেয়ের কথা, পঞ্চানন কাকার দ্বিতীয় বিয়ের কথা বিশুর মা কেউ জানে না? কেন তারা কেউ সেই মেয়েকে কোনোদিনও দেখতে পায়নি? কি পাপ ঘটেছে ওই বাড়িতে? কেন ওই মেয়ের অতৃপ্ত আত্মা মহেন্দ্রদা থেকে শুরু করে একে একে সবাইকে মারতে চায়? কেন মা, কেন ওই মেয়ে তোমাকেও মারতে চায়? সার্থক বারংবার একই কথা জিজ্ঞাসা করে তার মাকে, কিন্তু তার মা সার্থকের একটি কথারও জবাব দেয় না। সে কেবল ফ্যাল করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সার্থকের দিকে, আর তার দু চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। বলো মা, প্লিজ কিছু তো বলো। আমার যে জানা সবটা ভীষণ দরকার। উত্তর দাও মা, আমার কথার জবাব তোমাকে দিতেই হবে মা। বলো বলো, কে ছিল ওই মেয়ে? বলো মা, বলো। সার্থকের জোড়াজুড়িতে হঠাৎ করেই সার্থকের মা যেন অস্থির হয়ে ওঠে। তার কানে যেন বাজতে থাকে সেই মহিলার কণ্ঠস্বর। সে অস্থির হয়ে দুহাত দিয়ে নিজের দু কান চেপে ধরে। তারপর একসময় ছুটে গিয়ে বিশুর ঘরে রাখা ঠাকুরের সিংহাসনের সামনে বসে হাউ হাউ করে কাঁদতে থাকে কেবল। মুখে একটিও কথা বলে না সে। সার্থক বোঝে, যা জানার তাকে নিজেকেই খোঁজ করে জানতে হবে। প্রতি রাতের মতোই সার্থক সে রাত্রেও এসে উপস্থিত হয় মেহেরপুর জমিদার বাড়িতে। সেখানে নিজের ঘরে সে বিছানায় শুতেই যেন তার চোখ লেগে যায়। হঠাৎ করে তার ঘুম ভাঙে গভীর রাতে। তখনই ও নিজের ঘরের দরজার বাইরে কারুর পায়ের শব্দ পায়।
সার্থক বেশ অবাক হয়। এত রাতে কে এসেছে এই ভেবে সে গিয়ে দরজা খুলতেই দেখে সামনে দাঁড়িয়ে ওর মা। ওর মা চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে ওকে বলে, কেন এসেছিস তুই মেহেরপুরে? আমার যা হয় হোক, আমার যা নিয়তিতে আছে তা তো কেউ খণ্ডাতে পারবে না। তাই আমার চিন্তা ছেড়ে তুই কাল সকালে এই গ্রাম ছেড়ে কলকাতা চলে যাবি, এটাই আমার শেষ কথা। সার্থক নিজের মাকে এতটা অস্থির আগে কখনো দেখেনি। যে উৎকণ্ঠা সার্থক নিজের মায়ের মুখে এই গভীর রাত্রে দেখেছে এও তার কাছে অজানা। সে নিজের মাকে শান্ত করে, তারপর আরো কিছু বলতে যাচ্ছিল, আর ঠিক তখনই ওর কানে আসে সেই গানের শব্দ। সার্থক লক্ষ্য করে গানটা শুরু হতেই ওর মা একেবারে সম্মোহিতের মতো ওর ঘর থেকে বেরিয়ে যায়। সার্থকও ছুটে যায় মায়ের পেছন পেছন। ওর মনে পড়ে আগের রাতের কথা, দোতলার করিডোর থেকে ঝাঁপ মারা নিথর রক্তাক্ত পঞ্চাননের থেঁতলে যাওয়া দেহটা উঠোনে পড়ে থাকার দৃশ্যটা। ভয়ে শিউরে ওঠে সার্থক। মাকে থামাবার জন্য বেশ কয়েকবার চিৎকার করে ডাকে, মা, মা কোথায় যাচ্ছ? মা, মা আমার কথা শোনো। মা, মা। সার্থকের কোনো কথায় এতটুকু কর্ণপাত করে না সার্থকের মা। সে একইভাবে সেই গান যেদিক থেকে আসছে সেই দিকেই এগিয়ে যেতে থাকে। তারপর সে দেখে তার মাও করিডোর ধরে ক্রমশ এগিয়ে যাচ্ছে সেই ঘরটার দিকে, যে ঘর থেকে কিছুদিন আগেই রাত্রে সে উন্মাদগ্রস্ত পঞ্চাননকে চিৎকার করতে করতে বেরিয়ে আসতে দেখেছিল। সার্থক আবারও ডেকে ওঠে, মা। এবারে ওর মা কোনো কথা শোনে না। একেবারে সম্মোহিতের মতোই ওর মাও ওই একই ঘরে ঢুকে যায়। ও দ্রুত পায়ে মায়ের পেছনে যায়। তারপরে ঘরে ঢুকতে যাওয়ার মুহূর্তে ও যা দেখে তা দেখে বিস্ময় হতবাক হয়ে থমকে দাঁড়িয়ে যায় সেই ঘরের দরজার বাইরেতেই। ও দেখে ওই ঘরে ঢুকেই ওর মা ক্রমাগত গীতা পাঠ করতে শুরু করেছে অনর্গল, আর সেই মন্ত্র পাঠ হতেই সেই গান থেমে যায়। তারপরে মেয়েলি কণ্ঠে একজন বলতে থাকে, ওরা আমাকে সারা রাত ধরে খুব কষ্ট দিচ্ছে মা। গোটা রাত ধরে ওরা সবাই মিলে আমার শরীরটাকে ছিঁড়ে খেয়েছে জানো। আমি বাধা দিতে গেছি, যন্ত্রণায় চিৎকার করেছি, তাও ওরা থামেনি। তুমি কিছু করো, রোজ রোজ এই কষ্ট, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে ওদের এই ঘটনা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে। মেয়েলি কণ্ঠস্বরও একই নাগারে এই কথাগুলো যেমন বলে যাচ্ছে, তেমনি সার্থক দেখে তার মাও অনর্গল গীতা পাঠ করে চলেছে। আর ওই অদেখা মেয়েটির কণ্ঠস্বরে মা ডাকটা শুনে চমকে ওঠে সার্থক। ও আর নিজেকে স্থির রাখতে পারে না। ও রাগে প্রবল উত্তেজনায় একেবারে ঝড়ের গতিতে ঘরের ভেতরে ঢুকে চিৎকার করে বলে, চুপ কর, চুপ কর তুমি, খবরদার আমার মাকে তুমি মা বলে ডাকবে না। শুধু আমার মা ওটা, আর কারণ না। যাকে মা বলে ডাকো তাকেই তুমি মারতে চাও। তাই আমার মাকে মা বলে ডাকার কোনো অধিকার নেই তোমার। সে তোমার সঙ্গে আমার মায়ের যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, তাকে মা বলে শুধু ডাকবো আমি। তোর সঙ্গে আমাকে মা বলে ডাকার অধিকার ওরও যে আছে খোকা, কারণ ও যে আমারই মেয়ে। কি? তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তোমার এক ছেলে আর এক মেয়ে, আর ওই সেই মেয়ে তোর বোন সঞ্চিতা। সার্থকের পা টলে যায় এই কথা শুনে। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিজের বোনকে ও যখন শেষ দেখেছিল তখন তার বয়স ছিল মাত্র 7 কি 8 বছর। তারপর সে আর তার বোনকে দেখেনি, ছবিও না। তাই না সেদিন রাস্তায়, না সে রাতে এই বাড়িতে সেই মেয়েকে দেখলেও ও নিজের বোনকে চিনতে পর্যন্ত পারেনি। মায়ের মুখেই ও শুনেছিল বোনের বিয়ে হয়ে যাওয়ার কথা। এই মেয়ে সঞ্চু, কিন্তু তুমি তো বলেছিলে ওর বিয়ে। কি হয়েছিল? কি এমন ঘটেছিল ওর সাথে মা? আমাকে তো এবার তোমায় সবটা খুলে বলতেই হবে। বলো, বলো তুমি। বীরেন্দ্র প্রতাপ রায়চৌধুরী আমার নিজের ভাই ছিল না। হ্যাঁ, বীরু মামা যে তোমার পাতানো দাদা সে কথা তো আমরা সবাই জানি। না, বীরেন আমার ভাই নয়, সে ছিল আমার প্রেমিক। তোর বাবা ছিলেন উসুলপুর গ্রামের টি এস্টেটের ম্যানেজার, আর সেই টি এস্টেটের মালিক ছিল এই বীরেন্দ্র প্রতাপ। একদিকে যার ছিল তুখোর ব্যবসায়িক বুদ্ধি, তেমনি ছিল নিত্য নতুন নারী শরীর ভোগ করার তুমুল বাসনা। জমিদারি রক্ত গায়ে যখন বইছে তখন বদগুণ তো চরিত্রে থাকবেই। সেই বীরেন্দ্র প্রতাপ একবার আমাদের উসুলপুরে আসায় তার সঙ্গে তোর বাবার মাধ্যমেই পরিচয় হয় আমার।
আমার শরীর, রূপ আর যৌবন দেখে তার দু চোখ একেবারে চকচক করে ওঠে। ওর চোখের চাউনি, ঠোঁটের কোণে লেগে থাকা হাসি আমাকে প্রথম দিনই ওর চরিত্র আর আমাকে ভোগ করার ওর মনের তীব্র বাসনার জানান দিয়ে দিয়েছিল। ওর সেই চাউনি দেখে আমার মনের শিরায় শিরায় জমে থাকা লোভ আর আরামায়েশে থাকার ইচ্ছেগুলো যেন মুহূর্তে জেগে উঠেছিল। তারপর তোর বাবার অলক্ষ্যে আমরা একাধিকবার ঘনিষ্ঠ হই। একটা বন্য পশুর মতো ও সুযোগ পেলেই আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। তার বদলে উপহার স্বরূপ আমাকে এত অর্থ আর এত আরামায়েশের সামগ্রী দিতে থাকে যে আমি ওর সঙ্গে জীবন কাটাতে ক্রমশ মরিয়া হয়ে উঠি। তারপর অবধারিতভাবে তোর বাবা একদিন সব জানতে পেরে যান। আমি সবটা বলে দিতে চেয়েছিলাম তোর বাবাকে, কিন্তু তা করলে বীরেন্দ্র প্রতাপের সম্মানহানি হতো বলে সে আমাকে বাধা দিল এই কাজ করতে। উল্টে আমাকে পরামর্শ দিল কবিরাজি বিষ প্রয়োগ করে তোর বাবাকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার জন্য। তারপর ওর কথায় পঞ্চানন পাকড়াশি আমাকে কবিরাজি বিষ এনে দিতে লাগলো রোজ। আমি টানা 3 মাস তোর বাবার খাবারের সঙ্গে সেই বিষ মিশিয়ে তাকে খাওয়াতে লাগলাম। তারপর একদিন সত্যি সত্যি তোর বাবা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আর আমি তোদের দুজনকে নিয়ে চলে এলাম এই মেহেরপুরের জমিদার বাড়িতে নিজের ব্যভিচারিণী জীবন মহা সমারোহে পালন করতে। তুই বড় হচ্ছিলি, তারপর তুই ছেলে, তাই তুই থাকলে আমাদের সম্পর্ক বজায় রাখতে সমস্যা হতে পারে ভেবে বীরেন্দ্রর কথায় আমি তোকে পাঠিয়ে দিলাম কলকাতায়। আর কোনো দিন আসতে দিলাম না এইখানে, পাছে আমাদের সম্পর্কের কথা তুই জানতে পারিস। সমাজের চোখে আমি এই বাড়ির আশ্রিতা হলেও আদপে এই গোটা বাড়ির কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নিলাম। আমি একদিন ষড়যন্ত্র করে ছাদ থেকে ঠেলে ফেলে মেরে ফেললাম বীরেন্দ্র স্ত্রীকে। বীরেন্দ্র তো আমার শরীরে মজেই ছিল। এরপর আমি কিশোর মহেন্দ্রকেও নিজের রূপের জালে ফাঁসাতে শুরু করলাম। 2-3 বছরের চেষ্টায় অবশেষে আমি ক্রমে হয়ে উঠলাম এই জমিদার রায়চৌধুরী বাড়ির অন্দরের কর্ত্রী। সব চাল আমার ঠিক থাকলেও আমি ভুলে গিয়েছিলাম আমার নিজের ঘরের কথাই। এত কিছুর মধ্যে এই কবছরে যে তোর বোন সঞ্চিতাও কিশোরী হয়ে উঠছিল সেদিকে আমি তেমন খেয়ালই দিইনি। একদিন দুপুরে বীরেন্দ্র যখন বিছানায় আমার শরীরটাকে ছিঁড়ে খাচ্ছিল, তোর বোন হঠাৎ করে সেই সময় আমাদের ঘরে ঢুকে পড়ে। মা! আর তারপর তুমি বীরু মামার সাথে এসব কি করে? তোমরা না ভাই বোন? চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। তুমি এখন এই ঘরে ঢুকে এলে কেন? বাইরে যে দরজা বন্ধ করা সেটা খেয়াল করনি? সেটা এখন বড় কথা হলো? আমি যদি এই ঘরে ঢুকে না আসতাম তাহলে তো তোমার আর বীরু মামার এই সম্পর্কের কথা কোনোদিন জানতেই পারতাম না। মায়ের কার সাথে কি সম্পর্ক তা জেনে তুই করবিটা কি? এক্ষুনি বেরিয়ে যাই ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যা বলছি। মেয়েটাকে বকছো কেন? এইভাবে কেউ মিয়া ছেলেদের সাথে কথা বলে ক্লাই বটে? ওকে তো বুঝাই নিতে হবে সবটা। আর ও তো বড়টো হচ্ছে না। শুনো কেন, ভাই বোন মামা ভাগ্নি এইসব সম্পর্ক সমাজের বানানো বটে, কিন্তু বিছানায় সম্পর্ক কেবল একটাই, শরীরের সম্পর্ক। শরীরের চাহিদা মিটাইবার লইগা মিয়া মরদ বিছানায় আসে বন্ধ দুয়ারের পিছুতে। আজ লয়, ও আদি অনন্তকাল থেকে এইসব চলে আসছে। তুরি শুদ্ধ ফুটে ওঠা চিকন শরীরটার প্রতিটা কাজে কাজে কি জাদুটো আছে, তা মোর মতো মরদ ছাড়া তোকে আর কেউ বুঝাতে পারবে ক্লাই, আর না অন্য কেউ পারবে এর দাম তো দিতে। ঠিক আজই মু যেমন তোর মার কদরটা করছি, ওকে আরাম আয়েসে বিশাল জীবনটা দিচ্ছি, কাল সবই দুয়ার হবে রে।
শুধু তোর, শুধু তোর। এই কথাগুলো বলতে বলতে বীরেন্দ্র প্রতাপ রায়চৌধুরীর শক্ত পুরুষালী হাতটা তোর বোনের গোটা শরীরে এমন ভাবে খেলা করছিল যে দেখে মনে হচ্ছিল একটা বিশাল অজগর তার সদ্য খুঁজে পাওয়া শিকারের চারপাশে ঘুরছে। তোর বোন অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে, ওর চোখে মুখে সেই অস্বস্তি আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। একসময় ওর দৈহিক শক্তি তো ওই অজগরটার সামনে না পেরে অসহায় ভাবে তাকায় আমার দিকে। আমি ওর অসহায় মনের অবস্থা বুঝে বীরেন্দ্র প্রতাপকে বলে উঠেছিলাম, এসব তুমি কি করছো? ও তো এখনো অনেক ছোট, তাছাড়া কুড়ি থেকে তো ফুলটা ফোটে সুপ্রিয়া। তোমার মেয়ের কুড়ি তো রং ধরে গেছে, আর তোমার শরীরের মধু তো আমি সব খেয়ে লিছি বটে। এখন আমার নতুন ফুলটো চাই। তুমি কি পাগল? খবরদার, মোর পথে বাধা দিতে চলাই। এতদিন তোমার শরীরে মধুটা ছিল, তাই মোর কাছে তোমার কদরও ছিল, তাই তোমার সব কিছুটাও মেনে নিয়েছি। তবে আজ থেকে তোমার জায়গাটা নিবে তোমার মিয়া। তুমি যদি খেয়ে পড়ে বাঁচিয়ে থাকতে চাও তাহলে চুপ, একদম চুপ। কলকাতায় তোমার একটা ছিলাও আছে, সেটা ভুলে যেও না বটে। মনেটা করো ভবিষ্যতের ইমারত করতে তুমি নিজের মেয়ের বলিটো দিচ্ছ। কিছু পাতি গেলে কিছু দিতে হবে ক্লাই। এটা মোর ব্যবসার মূল নীতি আছে, তোমারও তো তাই। তাই তো তুমি এ মেহেরপুর জমিদার বাড়িটার অন্দরের ক্ষমতাটাকে হাতানের লিতে মোর বউ মহেন্দ্র মারে ছাদ থেকে ঠেলে ফেলে তো দিচ্ছে ক্লয়। এখন মোর পথের কাঠা হইলে জীবন ভোর জেলের খানিটো টানতে হবে। মোর কাজটায় সব প্রমাণ তো আছে। এই বলে এতক্ষণ যে বিছানায় আমার শরীরটাকে নিয়ে দাপাদাপি করছিল বীরেন্দ্র প্রতাপ, সেই একই বিছানায় এবার আছড়ে ফেললো আমার মেয়েটাকে, তাও আবার আমারই সামনে। তারপর একেবারে হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়লো তোর বোনের কোমল শরীরটার উপর। তোর বোন যন্ত্রণায় অস্বস্তিতে চিৎকার করতে লাগলো। জল থেকে সদ্য তোলা জ্যান্ত মাছের মতো ছটফট করে কাতরাতে লাগলো। কিন্তু বীরেন্দ্র প্রতাপ সেসব কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে কেবল মত্ত রইল নিজের শরীরের খিদে আর মনের শান্তি মেটানোর আদিম খেলা। তারপর দুই শরীরের যুদ্ধের একেবারে শেষের পর্যায়ে ও এক অদ্ভুত পৈশাচিক পরিতৃপ্তির হাসি হেসে তাকিয়ে রইল আমার চোখের দিকে। নিজের করা পাপের নাগপাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়া আমি না পারলাম ওই ভয়ঙ্কর পৈশাচিক দৃষ্টি থেকে নিজের চোখ সরাতে, আর না পারলাম দৌড়ে গিয়ে ওই হিংস্র পশুর কবল থেকে নিজের মেয়েটাকে বাঁচাতে। অবশেষে আমার মেয়ের চরম সর্বনাশ করে যুদ্ধ জয়ের হাসি হাসতে হাসতে বীর বিক্রমে ওই ঘর থেকে বেরিয়ে গেল বীরেন্দ্র প্রতাপ। আর বিছানায় পড়ে রইল আহত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত অবস্থায় আমার মেয়ের অনাবৃত নগ্ন শরীরটা। ব্যথা যন্ত্রণায় ওর গলার স্বর পর্যন্ত বেরোচ্ছে না তখন। কাঁদতে কাঁদতে চোখের জলও গেছে শুকিয়ে। এইসব তুমি কি বললে মা? এসব সত্যি? আমার বোন সঞ্জু, তুমি ওর জন্য কিচ্ছু করলে না মা? মা গো, আমি যে ছেলে হয়ে এতদিন তোমার এই লড়াইকে অনেক বড় আসনে বসিয়েছিলাম, আর সেই তুমি কি না? ভুল করেছিলে, ঠিক যেমন একের পর এক ভুল আমি এরপর করে গেছি। বীরেন্দ্র প্রতাপের কথা মতোই তোমার বোন ক্রমে ওর জীবনে আমার জায়গা নিতে শুরু করে। আর তার দেখে আমার মনে মায়া মমতা নয়, বরং জন্ম নেয় হিংসা। মানে? ঠিক যে হিংসার বশবর্তী হয়ে একটা হুলো বেড়াল তারই সন্তানদের মুন্ডু ছিঁড়ে হত্যা করে, সেই হিংসা। আমি মেনে নিতে পারছিলাম না বীরেন্দ্রর চোখে তোমার বোনের এই গুরুত্ব বেড়ে যাওয়াটা। আমি চেষ্টা করলাম
ঠাকুর দেবতার সেবায়, গীতা বেদপাঠের মধ্যে নিজেকে আরো ডুবিয়ে দিতে। রোজ রাতে যখনই ওরা আমার বিছানাতেই শরীরের খেলায় মেতে উঠত, তখন আমি ঠাকুর ঘরে বসে জোরে জোরে গীতা মহাভারত পাঠ করতাম। কিন্তু এত কিছুর পরেও আমি নিজের হিংসাকে দমাতে পারিনি এতটুকু। ঠিক সেই কারণেই আমি এক প্রকার জোর করেই তোমার বোনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম বুড়ো পঞ্চাননের সঙ্গে। ভাবলাম এতে একদিকে তোমার বোনকেও শাস্তি দেওয়া হবে, অন্যদিকে নিজের অল্প বয়সী স্ত্রীকে রক্ষা করতে পঞ্চানন নিশ্চয়ই নিজের মনিবের সঙ্গেও লড়াই করবে। কিন্তু এর ফল হলো উল্টো। পঞ্চানন পাকরাশি ছিল আদপে অতি চালাক, নীচ এবং শয়তানি মানসিকতার একজন পুরুষ। সে কিছু বাড়তি মাসোহারার বদলে নিজের বউকে তার মনিবের সঙ্গে ভাগ করে নিল। আমিও বুঝলাম আমি হেরে যাচ্ছি, কিন্তু মানতে চাইলাম না। তাই এবার আমি ব্যবহার করলাম আমার দ্বিতীয় এবং মোক্ষম অস্ত্র, মহেন্দ্র প্রতাপকে। ওর বাপ তখন আমার কাছে ঘেঁষা বন্ধ করলেও সে তখনও রোজ রাত্রে আমার শরীর নিয়ে মেতে থাকতো খেলায়। আর সেই সুযোগেই আমি তাকে আরো তাতিয়ে তুললাম। ওকে বোঝালাম, মেয়ে ছেলের শরীর পেলেই তোমার জন্তুটা খুব দাপাদাপি শুরু করে দেয়। ধুস, সবার শরীর আর তোমার শরীর কি এক হলো? তোমার এই সাদা ধপধপে মাখনের মতো নরম শরীরটায় জাদু আছে। তোমার বিনা কাপড়ের এই শরীরটা দেখলে না, আমার বুকের ভেতর আগুন জ্বলে যায়। নিভে যাবে জানো, এবার তোমার মনের সব আগুন নিভে যাবে। আমি হয়তো এই বাড়িতে আর বেশি দিন থাকতেই পারবো না, তাড়িয়ে ছাড়বে আমায়। কেন? কার এত সাহস এ বাড়ি থেকে তোমাকে তাড়াবে? ওই যে এক ডাইনিকে পেটে ধরেছি না, ও তোমার থেকে যেমন তোমার বাবাকে কেড়েছে না, তেমনি এবার আমাকে করার তাল করছে। এরপর কাড়বে তোমার সব সম্পত্তি আর এই বাড়ি। কার কথা বলছো? শুনছু? তা নয় তো কি, দেখছো না বিয়ে হয়ে যাওয়ার পরও রোজ রাতে কেমন তোমার বাবাকে আর নিজের বরকে গিলে খাচ্ছে। প্রতি রাতে দুটো শরীরে সব আগুন যেমন ছুঁচছে, আর তলে তলে আমাকেও তাড়াবার চেষ্টা করছে। না না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমিও তো চাই না তোমাকে ছেড়ে অন্য কোথাও যেতে, কিন্তু ও থাকলে আমার তো এ বাড়িতে থাকা হবে না গো। ও আমাকে ঠিক তাড়িয়েই ছাড়বে, তারপর তাড়াবে তোমায়। সে কি? তাহলে আমি এখন কি করব? তা আমি কি জানি, তবে তুমি চাইলে আমি তোমাকে একটা উপায় বাতলাতে পারি। যদি তুমি সেই মতো সব কাজ করতে পারো, তাহলে আমার এই শরীর মন চিরকাল শুধু তোমার হয়েই থেকে যাবে। কি কি করতে হবে বলো আমাকে? আমার সঙ্গে যেমন মিষ্টি মিষ্টি কথা বলো তুমি, ঠিক তেমনই মিষ্টি মিষ্টি কথা বলে ওকে তোমাদের গাড়িতে করে ঘুরতে নিয়ে যাও বাইরে। তারপর হাই রোডে গাড়ি ছুটিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে ওকে চলন্ত গাড়ি থেকে এক ধাক্কা দিয়ে ফেলে দিলেই সব চিন্তার অবসান। হ্যাঁ, তাহলে তো মরতে তো ওকে হবেই। কিছু পেতে গেলে যে কিছু দিতে হয় মহেন্দ্র, এটাই তো ব্যবসা এবং জীবনের একমাত্র নীতি। আমার কথা মতো মহেন্দ্রর হাতে সেই সুযোগও এসে গেল। কয়েকদিনের মধ্যেই পাশের গ্রামে মেলা দেখতে যাওয়ার নাম করে মহেন্দ্র তোমার বোন সঞ্চিতাকে নিয়ে গেল গাড়িতে করে। তারপর হাই রোডে উঠে ওদের গাড়ির গতি আরো বাড়িয়ে দেয় মহেন্দ্র, এবং আমার দেয়া পরামর্শ অনুযায়ী ও তোমার বোনকে ঠেলে ফেলে চলন্ত গাড়ির ভেতর থেকে। আর তারপরই পিছন থেকে আসে একটা বিরাট লরির ধাক্কায় এতক্ষণ ধরে নিজের মায়ের মুখে সবটা শোনার পর শেষের কথাগুলো আর শুনতে পারে না সার্থক। সে চিৎকার করে ওঠে, চুপ করো মা, চুপ করো। তুমি এত নীচ, এতটা খারাপ একটা কাজ করলে, তাও নিজেরই মেয়ের সঙ্গে। কি করে মা, কি করে পারলে এমন কাজ করতে?
আমি ছেলে হয়ে তোমাকে নিজের হাতে শেষ করতে পারবো না ঠিকই, তবে আজকের পর আমি আর কাউকে কোনোদিনও বলতেও পারবো না যে তুমি আমার মা। এই কথা বলে সার্থক নিজের মায়ের প্রতি ঘেন্নায় বিতৃষ্ণায় ওই ঘর থেকে বেরিয়ে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তে ও শক্ত কিছু একটা মাটিতে পড়ার শব্দ পায়। ঘুরে তাকাতেই দেখে ওর মা নিজেই নিজের হাত থেকে ওই তাবিজটা খুলে দিয়েছে। তারপরে সে নিজেই নিজের আঁচলের গিঁট খুলে সমস্ত ভস্ম মাটিতে ফেলে দিয়েছে। আর ঠিক তখনই আবারও গোটা ঘরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। আকাশে যেন বিদ্যুৎ চমকের আওয়াজ হয়। আর ঘরের ভেতর চলতে থাকা সেই প্রচন্ড হাওয়ায় আপনা থেকেই ওর মা আচমকা মাটি থেকে শূন্যে অনেকটা উপরে উঠে যায় এবং চোখের পলকে আছড়ে পড়ে ঘরের কংক্রিটের লাল মেঝের ওপর। অত জোরে আছড়ে পড়ার সাথে সাথেই সার্থকের মায়ের মৃত্যু হয়। গোটা লাল মেঝে যেন আরো লাল হয়ে ওঠে সার্থকের মায়ের রক্তে। সেই রক্ত ছিটকে এসে লেগেছে সার্থকের পায়ে ও পরনে থাকা জিন্সের প্যান্টেও। তবুও সার্থক হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কেবল এক দৃষ্টে দেখতে থাকে নিজের মায়ের রক্তাক্ত দেহটা। ওর কানে ভেসে আসে সেই গান, মুখ মুছে তো ঘর যাবি ওরে শিয়ানা, আমি কোথায় কাদা ধুব বলে তো দে না, বলে তো দে না। তারপর সেই মেয়েলি কণ্ঠের অট্ট হাসি।